নমস্কার, আমি দেবাশিস মিত্র। আমি অন্য সপ্তাহের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি, তবে আজকে হেসুবাবুর গল্প নিয়ে নয়। আজকে একটু অন্য ধারার বিশেষ একজন ব্যক্তির গল্প নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের কাছে। আমাদের মহানায়কের জীবন নিয়ে আমার এই গল্প। এই গল্পের মাধ্যমে আমি চেষ্টা করব আমাদের প্রিয় মহানায়ককে ঘিরে আমাদের যে স্মৃতি রয়েছে সেই স্মৃতিকে উস্কে দেবার। তাহলে শুরু করছি আজকের আমার নিবেদন। গল্পটির নাম হচ্ছে স্বর্গীয় ভালোবাসা। আজ ময়রা স্ট্রিটের ফ্ল্যাটে রেনু নেই। আউটডোর শুটিংয়ে গেছে, ফিরতে প্রায় এক সপ্তাহ। দুদিন অরিন্দমের কোনো শুটিং নেই, বলা ভালো অরিন্দম দুটো দিন ব্ল্যাঙ্ক রেখেছে। আসলে একটানা কাজ করে কিছুটা ক্লান্ত, আর তাছাড়া নিজের জন্য তো কিছুটা সময় রাখা দরকার নাকি। ব্যালকনিতে এসে খোলা আকাশটা দেখতে থাকে অরিন্দম। ফ্ল্যাটের উত্তর দিকের এই ব্যালকনিটার পর একটা মাঠ, আর তারপর একটা জলাশয়। ফ্ল্যাটে থাকলে সন্ধ্যার সময় আলোটা নিভিয়ে দিয়ে অরিন্দম ব্যালকনিতে এসে দাঁড়ায়। সকালে দাঁড়াবার তো উপায় নেই, কারণ পাবলিকের গুরুদর্শন কখনো সহজে হোক সেটা অরিন্দম চায় না। মহানায়কের ইমেজ তো আর একদিনে গড়ে ওঠেনি, তাই ওটাকে সযত্নে বাঁচিয়ে রাখতে হবে। এই সময় কলিং বেলটা বেজে ওঠে। এখন আবার কে? উইদাউট অ্যাপয়েন্টমেন্ট। খানিকটা অবাক হয়েই ডোরের দিকে এগিয়ে যায় অরিন্দম। আরে উমা! কি হলো, খুব অবাক হলি তো? উমা হাসির উচ্ছ্বাস ছড়িয়ে বলে, না ঠিক তা নয়, কিন্তু অরিন্দম প্রায় তোতলাতে থাকে। বাবা, তুই যেন আমাকে দেখে ভূত দেখার মতো করছিস। ভয় নেই বাবা, পরকীয়া করতে আসেনি। রেনুর সাথে গল্প করছিলাম সকালে, ও খুব টেনশন করছে তোর জন্য। আমি বললাম একদম চিন্তা করিস না, সন্ধ্যাতেই হানা দিচ্ছি তোদের ফ্ল্যাটে। হাসতে হাসতে বলে উমা। বস, কি খাবি বল, অর্ডার করি? রাতে ডিনার করে যাস? ঠিক আছে, তাই হবে। ওকে ম্যাডাম, একটু পরেই অর্ডার করছি। ড্রিঙ্ক করাটা একটু কমাতো আমারই। আমি রেনুর কাছ থেকে সব শুনেছি, বোম্বেতে ছোটি সে গালতি ছবিটা ফ্লপ করে যাওয়ার পর তুই আরও বেশি করে ড্রিঙ্ক করছিস। এর মধ্যে একটা স্ট্রোকও হয়ে গেছে। এভাবে চললে কিন্তু, আরে ধুস, আমার কিছু হলে কারুর কি কিছু যায় আসবে? পৃথিবীটা তো একইভাবে চলতে থাকবে নাকি? শোন, একদম বাজে কথা বলবি না। ভবানীপুরে পার্বতী বৌদির সঙ্গে গিয়ে আবার ঝগড়া করে এসেছিস। উমা খানিকটা রোষের সাথেই কথাগুলো ভাসিয়ে দেয়। হ্যাঁ, তোরা আমাকে শুধু ঝগড়া করতে দেখিস, আমার ভেতরটা দেখিস না। কোন স্বামী স্ত্রীর মধ্যে না ঝগড়াঝাটি হয়? অভিমান শুধু একতরফাই থাকবে না? তুই একদম ছেলে মানুষ, আর সেই জন্যই তো তুই আমার হিরো হয়েছিস। অভিমান ভাঙাবার জন্য কপট উচ্ছ্বাসে উমা বলে। আচ্ছা উমা, তুই আর আমি যদি একসাথে জীবনের পথে এগোতাম তাহলে কেমন হতো বলতো? তাহলে কচু পড়া পোড়া হতো। এখনো আমাদের পুরনো ছবিগুলো পাগলের মতো দেখে ওই আপামর বাঙালি দর্শকরা। ওরা তো রোমান্টিক হতে শিখলো আমাদের দুজনের কাছ থেকে। আমরা বিয়ে করলে তাদের কাছে আমাদের ইমেজ বলে কিছু থাকতো? এটা অবশ্য একদম ঠিক বলেছিস সুমা। বিয়ে মানে তো সব রোমান্টিকতায় দাঁড়িয়ে পড়া। কিন্তু জানিস সুমা, তুই আমাকে যেভাবে বুঝিস সেভাবে আর কেউ, সেটা তো তোর ক্ষেত্রেও একইভাবে সত্য। না হলে পর্দার কেমিস্ট্রি কিভাবে জমতো বলতো? শরীরটাই তো সব নয় অরি, হৃদয় বলে তো একটা ব্যাপার আছে, সেটা যে কেউ অস্বীকার করতে পারে না রে। উমা দেখ, কত নায়িকার সাথেই তো আমি অভিনয় করলাম, কিন্তু তোর সাথে যে কিভাবে একটা অদ্ভুত কেমিস্ট্রি কাজ করে সেটা তো আমি ভেবেই বার করতে পারিনি। বুদ্ধ কোথাকার! এটা নিয়ে আমাদের ভাবার কোনো দরকার নেই। দর্শক আর সংবাদমহল ভাবুক, আর তারাই দিনের পর দিন চর্চা করে চলুক। আমরা আমাদের কাজটুকু করে দিয়ে গেলাম, ব্যাস। বোম্বে থেকে আবার কাজের অফার আসছে, কি করব ঠিক বুঝতে পারছি না। ভালো অফার পেলে 100 বার করবি। বোম্বে ইন্ডাস্ট্রিকে বুঝিয়ে দিতে হবে অরিন্দমের দম। আর শোন, নিজে প্রোডাকশন হাউস না খুলে অন্যের প্রোডাকশনে কাজ কর। তুই যা ভোলা ভালা, না সেটা করব না। এবার মুক্তি সামন্তর ওই মানুষ নয় করে জবাব দেব। আর তাছাড়া ন্যাড়া বেলতলায় কবার যায় বলতো? হাতের চুড়িগুলো নাড়াচাড়া করতে করতে উমা বলে, সেটা মনে রাখলেই ভালো। আর প্রোডাকশন হাউস খুললেও ওই কালো সরকারের মতন অপদার্থ পরিচালক কিন্তু তুই নিস না। একদম ঠিক ধরেছিস। বিশ্বাস করি তো মরেছি। দিনের পর দিন শুটিং ক্যান্সেল করেছে, হয় নায়িকা আসেনি, না হয় অন্য কোনো কীর্তন।
দীর্ঘশ্বাস ফেলে অরিন্দম বলে, তোর সমস্যাটা কোথায় জানিস? কোথায়? তুই বড্ড স্তাবক পরিবৃত হয়ে থাকিস বা থাকতে ভালোবাসিস। কাপুর সাহেবের বইতে যখন অফার এলো তখন এক কথায় না করলি, অথচ দেবেন্দ্র কুমার তোর রোলটা করে বোম্বেতে জায়গা করে নিল। দেখ, আমি অরিন্দম, বাংলায় জনপ্রিয়তার ক্ষেত্রে আমার কয়েক মাইলের মধ্যে কেউ নেই, আর আমি সেকেন্ড হিরো করব। এই দেখ, তুই রেগে যাচ্ছিস। ওইটুকু কম্প্রোমাইজ করলে সর্বভারতীয় ক্ষেত্রে তোকে ছোঁয়ার মতো কেউ থাকতো না। আর একটা কথা আমি বিশ্বাস করি অরি, থামলি যে, সিদ্ধান্তগুলো যদি তুই একটু সাবধানে নিতে পারতিস তাহলে বোম্বে ইন্ডাস্ট্রিতেও তুই শাহেনশাহ হয়ে বসে থাকতিস। ভুল তো হয়েছে জানিস। তোকে পেছন থেকে ছুরি মারার জন্য মিস্টার কাপুর যখন তার বইতে নায়িকা করার অফার দিয়েছিল আমাকে, তখন মুখের ওপর না বলে দিয়ে শোধ তুলেছিলাম। কেন জানিস? কেন? শুধু তোর নিষ্পাপ মুখটা ভেসে উঠেছিল বলে। আমি সব জানি। ছোটি সেই গলতি ছবির নায়িকাকে দিয়ে দিনের পর দিন তো শুটিং ক্যান্সেল করিয়েছে, পরিচালককে টাকা দিয়ে কিনে তো সর্বনাশ করেছিল। কারণ কারণ ওরা তোর অভিনয় ক্ষমতাকে ভয় পায়। আসলে উমা, আমি তো দিনের শেষে একজন শিল্পী। ওখানকার ওই জটিল কুটিল মারপ্যাচগুলো ঠিক বুঝতে পারিনি। অরিন্দম সিগারেটের ধোঁয়ার কুণ্ডলি ছাড়তে ছাড়তে বলে, শোন, ইন্ডাস্ট্রিতে কেউ কারুর বন্ধু হয় না, হবেও না। প্রতিটি পা মেপে ফেলতে হবে। এখানে কেউ কারুর বন্ধু হয় না, বেশিরভাগ ধান্দাবাজ আর মোসাহেবের দল। উমা, আমিও সব বুঝি, কিন্তু কিন্তু কি করব বলতো? সবাই যখন এই পায়ে এসে হতে দেয়। আমি জানি তোর হার্টের সমস্যা জেনেও এক প্রখ্যাত গায়ক ও সুরকার এখানে এসে মদের আসর বসায়, আর এই নিয়ে রেনু আর ওই পার্বতী বৌদির সঙ্গে তোর অশান্তি পর্যন্ত হয়েছে। কিন্তু তারা তো ভুল বলেনি অরি। উমা, তুইও আমাকে শাসন করবি? হ্যাঁ, করবো অরি, সেই অধিকার আছে বলেই করব। তোর এখনো এই ইন্ডাস্ট্রিকে দর্শকদের অনেক কিছু দেবার আছে। আর এটা আমার শুধু কথা নয় রে, বিশ্বাস। কত সহজে কথাগুলো তুই বলতে পারলি। আসলে আসলে তোর মতো করে আর কেউ আমাকে অরে বাকি কথাগুলো বলতে পারে না। চোখে টলটলে জল। উমা এবারে এগিয়ে এসে অরিন্দমের গলা জড়িয়ে ধরে ঠিক যেভাবে ওই শুটিংয়ের সময় করেছে ঠিক তেমন করে মৃদু স্বরে বলে, হলামই বা পর্দার পর্ব, হৃদয়ের জমিতে আমরা তো একই হলাম। এটাই কি কম পাওয়া বল? আর সত্যিকারের হলে আর সকলের মতো আমিও হয়তো আমার অরিকে ভুলই বুঝতাম। অরি কিছুক্ষণ এক দৃষ্টে উমার দিকে তাকিয়ে থাকে, তারপর উমাকে নিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। আলো আধারিতে প্রকৃতিটা কেমন যেন রহস্যময়। তবুও পূর্ণিমা চাঁদের আলো দুজনকে ভাসিয়ে দিচ্ছে মোম জ্যোৎস্নায়। অরি আর উমার হৃদয়ের ক্ষেত্র কাম গন্ধহীন স্বর্গীয় ভালোবাসায় ভিজে যাচ্ছে। অরির হৃদয়ের ক্ষত কোথায় যেন মিলিয়ে গেছে। মুগ্ধ চাঁদের অবাক চোখেও আজ ঘুম নেই। আজকের মহানায়কের প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা রেখে এই এপিসোডটি শেষ করলাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। শুধুমাত্র হেসুবাবুর গল্প নয়, এবার আমি নানান স্বাদের গল্প নিয়ে আসব, কারণ সেগুলিও আপনাদের কাছে উপহার স্বরূপ থাকবে আমার তরফ থেকে। আজকের মতো বিদায়, আবার পরের সপ্তাহে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। নমস্কার।